ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে যাচ্ছে। কে যেন প্রতিদিন একটি ছোট ছেলেকে দিয়ে বেলি ফুলের মালা পাঠায় আমাকে। অনেক খোঁজার চেষ্টা করেও কিছু লাভ হলো না। জানি না কে সে। ওই ছোট ছেলেটিকে জিজ্ঞাসা করলে বলে একটি ভাইয়া পাঠিয়েছে, এর বেশি আর কিছু জানে না সে। আমি ইনায়েত আহমেদ নীরা, সবাই নীরা বলেই ডাকে। মধ্যবিত্ত পরিবারের মা বাবার একমাত্র মেয়ে আমি। মধ্যবিত্ত পরিবারের হলেও আমার সব কিছুর খেয়াল রেখেছে মা বাবা। মুখ ফুটে বলার আগেই সব এনে দিত, একমাত্র মেয়ে বলে কথা। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আজ 2 দিন পর ক্যাম্পাসে এলাম। সাথে আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, সেও আমার সাথে একই ভার্সিটিতে পড়ে। তার সাথে কথা বলতে বলতে গেটের ভিতরে পা বাড়ালাম। তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে নিলে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। এই বুঝি আমি মাটিতে পড়ে গেলাম পুরো ক্যাম্পাসের মানুষের সামনে। কিন্তু অনুভব করলাম আমি এখনো মাটিতে পড়িনি, কে যেন ধরে রেখেছে। চোখ মেলে তাকিয়ে দেখলাম এক সুদর্শন যুবক আমায় ধরে রেখেছে। চোখে তার সানগ্লাস, আমার দিকেই তাকিয়ে আছে বোধ হয়। হঠাৎ পাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসের অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। এই যে মিস, আপনি কি দেখে চলতে পারেন না? না দেখলে চোখে চশমা লাগান, নাইলে আপনি এভাবে ধাক্কা দিয়ে যে কারো কোমর ভেঙে দিতে পারেন। আর আজ আমি না ধরলে আপনার কোমরটা ভাঙতো। এই বলে ছেলেটি এক শয়তানি হাসি দিল। কিন্তু তার পাশে দাঁড়ানো কয়েকটি ছেলে কিটকিটিয়ে হেসে উঠল, যেন এখানে সার্কাস চলছে। দেখেন মিস্টার, যেই হন আপনি, আমি যথেষ্ট ভালো দেখি। চোখে দেখেন না তো আপনি? এই সকালবেলা মাথার উপর রোদ না থাকাকালীন আপনি চোখে সানগ্লাস দিয়ে রেখেছেন। আপনার জন্য আজ আমার কোমর ভাঙতো। দেখুন মিস, আপনার সাথে অযথা তর্ক করার সময় নেই। আমার হাতে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। এই চল তোর আমার সাথে। এই বলে ছেলেটি পাশ কাটিয়ে চলে গেল গেটের বাইরে। আমার ভীষণ রাগ উঠতে লাগলো। আমার সাথে আজ পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি। নিজে নিজেই বকবক করতে করতে ক্লাসের দিকে পা বাড়ালাম। রিয়া পেছন থেকে বলল, এই নীরা, দোষটা কিন্তু তোরে ছিল। তুই সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বলতে বলতে ক্যাম্পাসে ঢুকেছিস। এই তুই বেশি ওই অশুভ লোকটার পক্ষ নিয়ে কথা বলবি না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তার ন্যূনতম ধারণা নেই ওই লোকটার। আর তোর দিকে যেহেতু তাকিয়েছি, তাহলে দোষ তোর, আমার না। তুই ছিলি বলেই তোর দিকে তাকিয়ে কথা বলেছি। যাক বাবা, দোষ এখন আমার হয়ে গেল। ওই লোকটা ঠিকই বলেছে, তোর চোখে চশমা লাগাতে হবে। আচ্ছা, তুই চশমা লাগালে দেখতে কেমন লাগতে পারে তোকে বলতো? সবাই তোকে তখন চার চোখ বলে ডাকবে। এই বলে রিয়া একেধারে হাসতে লাগলো। কথা বলতে বলতে আমরা ক্লাসে এসে সিটে বসলাম। ঠিক তখনই একটি মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি প্রিয়া। আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? ফেসবুকেও আমি অজানা মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের সাথে বন্ধুত্ব করি। কথা বলতে বলতে এক সময় তারা আমার অনেক আপন হয়ে ওঠে। অজানা কারোর সাথে কথা বলে তাকে আপন কেউ বানিয়ে নেওয়াই এক আলাদা ভালো লাগা কাজ করে। আর কলেজে তো একই ক্লাসে পড়ি, বন্ধু তো করাই যায়। হ্যাঁ, অবশ্যই হতে পারি। আমি নীরা, আর ও আমার বেস্ট ফ্রেন্ড রিয়া। আচ্ছা, তুমি যে কিছুক্ষণ আগে একটি ছেলের সাথে ধাক্কা খেলে, তাকে চিনো না তুমি? না, কে সে? উনি আমাদের ভার্সিটির ক্রাশ, নিহান চৌধুরী। ভার্সিটির সবাই নিহান বলতেই পাগল। ভার্সিটির পলিটিক্যাল লিডার উনি, মাস্টার্সের ছাত্র। বেশ মেধাবী, অনেক পলিটিক্স, লেখাপড়া একসাথেই হ্যান্ডেল করে। তুমি কিভাবে এত কিছু জানো? ভার্সিটির ক্রাশ বলে কথা, না জানলে হয়। তাছাড়া উনি তো আমারও ক্রাশ। আচ্ছা থাকো তোমার ক্রাশকে নিয়ে, এক্ষুনি স্যার এসে পড়বে। বসে পড়ো, পরে কথা হবে। ক্লাস শেষে বের হওয়ার কিছুক্ষণ পর আবার ওই ছোট্ট ছেলেটি
এসে তাজা বেলি ফুলের মালা হাতে দিয়ে দৌড়ে চলে গেল। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার যাওয়ার পথে। বেলি ফুলের মালা আমার অনেক পছন্দের, তাই ফুলটি না ফেলে আমার কাছেই রেখে দেই। অন্য কেউ হলে কখনই তা ফেলে দিত। নীরা, আজও ছেলেটি তোকে বেলি ফুলের মালা দিয়ে গেল, আর আমরা এখনো জানতেই পারলাম না ছেলেটিকে। যেই হোক, এটুকু নিশ্চিত যে ছেলেটি তোকে ভালোবাসে। কি আজে বাজে বকছিস তুই রিয়া? সব সময় একটু বেশি বুঝোস তুই। কি গো নীরা ম্যাডাম, কোনো লাভ সাবের কেস নাকি? এই বেলি ফুলের মালার রহস্য কি? আমি বলি, প্রিয়া শোন, কলেজে প্রথম দিনের পর থেকেই কে যেন নীরাকে এই বেলি ফুলের মালা পাঠায়। তার এই মজনুকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। পাবোই বা কিভাবে? কিছুই তো আমরা জানি না ওর ব্যাপারে। ও, এই কাহিনী। আরে নীরা দেখো, হয়তো তোমার মজনু এখনই তোমার দিকেই তাকিয়ে আছে। প্রিয়ার কথা শুনে নড়ে চড়ে দাঁড়ালাম আমি। দেখ, তোরা এসব বলা বন্ধ করবি, না হলে কিন্তু আমি তোদেরকে রেখে এক্ষুনি চলে যাব। আমার খিদা পেয়েছে, চল ক্যান্টিনে যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চল। এই প্রিয়া, তুইও চল আমাদের সাথে। হ্যাঁ আসছি, চলো। ক্যান্টিনে যেয়ে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হলো আমার। মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। পাশে ফিরে তাকালাম, না, কেউ নেই। সেদিকে পাত্তা না দিয়ে আমরা যে কর্নারে টেবিলে বসলাম, হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম সকালের ওই ছেলেটি যার সাথে ধাক্কা খেলাম, সে এখনো দেখেনি আমায়। তার পাশের জন তার কানে কি যেন বলাতে সে আমার দিকে চোখ তুলে তাকালো। তাকিয়েই আবার ওই শয়তানি হাসিটা দিল। রাগে আমার সারা শরীর জ্বলে উঠল। আমি তার টেবিলের সামনে যেয়ে বললাম, কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? এই যে মিস, আমি হাসবো না কাঁদবো তাকে আপনাকে জিজ্ঞাসা করবো নাকি? আর আমি কখন আপনার দিকে তাকিয়ে হাসলাম? এই যে 2 মিনিট আগেই আপনি আমায় দেখে হাসলেন। প্রমাণ কি যে আমি আপনার দিকে তাকিয়ে হাসছি? প্রমাণ আমি নিজেই আপনাকে হাসতে দেখেছি। তার মানে তুমি আমার দিকে তাকিয়েছিলে, রাইট? তার কথা শুনে একটু দমিয়ে গেলাম আমি। তখনই তার পাশ থেকে একটি মেয়ে বলে উঠল, এই মেয়ে, নাম কি তোমার? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? কি নাম তোমার, বলো? তার ধমক শুনে একটু দমে গেলাম আমি উপরে উপরে যতই সাহসিকতা দেখাই না কেন, ভিতরে একটু ভীতু টাইপের। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, নীরা নাম আমার। কোন ইয়ারে পড়ো তুমি? অনার্স প্রথম বর্ষে। এই, তুমি এইটুকু মেয়ে হয়ে নিহানের সাথে উঁচু গলায় কথা বলো? নেহাত মেয়ে বলে বেঁচে গেলে, না হলে কি হাল যে তোমার হতো তা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক তখনই উনি মেয়েটিকে চুপ করিয়ে বললেন, উফ রিনি, কি যে শুরু করছিস তুই? থাম, এবার বাচ্চা একটা মেয়ে, তার উপর চোখে ঠিক মতো দেখে না, তুই তার লাগছিস? এই বলে উনিও তার বন্ধুরা সবাই হাসতে লাগলো। আমার আবারও অনেক রাগ উঠতে লাগলো। মনে মনে তাকে সায়স্তা করার কথা ভাবছি। তোমাকে তো আমি দেখে নেব, সোনার চান্দু। ওইখানে আর দাঁড়িয়ে না থেকে রিয়া প্রিয়াকে নিয়ে চলে আসলাম। মনটাই আজ খারাপ হয়ে গেল, তাই আর ক্লাস না করে বাড়িতে চলে আসলাম। সেই লম্বা একটা শাওয়ার নিয়ে খাটে শুয়ে পড়লাম। ঠিক তখনই টেবিলে আমার ব্যাগের দিকে নজর পড়ল, আর বেলি ফুলের কথা মনে পড়ল। উঠে ব্যাগ থেকে বেলি ফুলটি নিয়ে আবার শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, কে হতে পারে ওই ছেলেটি? আমাদের ভার্সিটিরই কেউ? তার নিঃসন্দেহে, কিন্তু কে? আদৌ কি তার দেখা পাবো? রাতে ঘুমানোর সময় একটি কল আসলো। প্রতিদিনই এই নাম্বার থেকে কল আসে। জানি না কে। কল দিয়ে কিছুই বলে না, শুধু কয়েক সেকেন্ড চুপ থেকে কল কেটে দেয়। প্রথম প্রথম একটু বিরক্ত হলেও কেন যেন এখন আর বিরক্ত লাগে না। মনের অজান্তেই প্রতি রাতে এই কলটির অপেক্ষায় থাকি। এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। এই নীরা, ভার্সিটিতে যাবি না? অনেক লেট হয়ে গেল, দেখ কয়টা বাজে।
উঠে পড় জলদি। মায়ের ডাকে ধরফরিয়ে ঘুম থেকে উঠলাম আমি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অলরেডি 8টা বাজে। 9টায় ক্লাস আমার। তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে ভার্সিটির জন্য রওনা দিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি রিয়ার কতগুলো কল। তাকে কল ব্যাক করার সময় নেই। ক্যাম্পাসে যেই কল করব। 9টা বাজার 15 মিনিট আগে ক্যাম্পাসে যেই পৌঁছালাম, যেই দেখি রিয়ার প্রিয়া বাইরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ওদের কাছে গেলাম। সরি অনেক লেট হয়ে গেল আজকে। চল আর লেট না করে ক্লাসে যাই। গেটের ভিতরে ঢুকে ডান পাশে তাকিয়ে দেখি ভার্সিটির ক্রাশ নিহান চৌধুরী ও তার বন্ধুরা পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছে। তার উপর তার ওই মেয়ে বন্ধুটা একদম তার গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এদের থেকে চোখ সরিয়ে সামনে পা বাড়ালাম। ঠিক তখনই নিহানের বন্ধুদের মধ্যে একজন নাম ধরে ডাক দিল। এই যে মিস নীরা ও তার টিম, এইদিকে আসো। আমরা সবাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। নিহান তখনও রিনির সাথে কথা বলায় ব্যস্ত। জি ভাইয়া বলেন, কোনো প্রয়োজন? প্রয়োজন তো বটেই, ভার্সিটির নিউ কমার্স তোমরা, তোমাদের রেগ না দিলে কি হয়? র্যাগের কথা শুনে গা কেঁপে উঠল। শুনেছি সিনিয়ররা অনেক কঠিন র্যাগ দেয় নাকি। এতদিন তো ঠিকই ছিল, আজ হঠাৎ র্যাগ দিতে আসলো কেন? এইসব মনে ভাবতে লাগলাম। তখন নিহান বলে উঠলেন, থাক না আকাশ, এই পিচিকে তুই কি র্যাগ দিবি? দেখ না, র্যাগের নাম শুনতেই ওর হাঁটু কাঁপতে শুরু করেছে। আমিও আমার রাগ সঞ্চয় করতে না পেরে বললাম, কি করতে হবে বলেন, আমি তা করতে রাজি আছি। আমার কথা শুনে নিহান মিটিমিটি করে হাসছে। আমি সেই দিকে ভুরুক্ষেপ না করে আবার বললাম, কি করতে হবে জলদি বলেন, আমাদের ক্লাস আছে। আপনাদের মতো এখানে আজাইরা বসে আড্ডা দেই না। আমার কথা শুনে প্রিয়া বলল, নীরা তুই চুপ কর বোন, এইভাবে কথা বললে দেখবি তোকে কোনো কঠিন জিনিস করতে বলবে যা তুই না করতে পারিস। প্রিয়ার কথা কানে তুললাম না আমি। ওদের দিকে তাকাতেই তার আরেক বন্ধু, নাম রিজবি, সে বলল, তোমাকে ওই যে একটি ছেলে দেখছো না ব্লু শার্ট পরা, তাকে যে প্রপোজ করতে হবে এবং তার গালে কিস করতে হবে। কি বলো, পারবে? তার কথা শুনে আমি কিছুটা ভরকে গেলাম। নজর দিলাম নিহানের ওপর। হঠাৎ সে তার চোখ মুখ শক্ত করে রিজবিকে বলল, এতই যখন প্রপোজও কিস করার শখ, তাহলে আমাকে করো, দেখি কত রং তোমার মনে। নিহানের কথা শুনে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তার বন্ধুদেরও একটার চোখ কপালে। বলছি কি নিহান, কিছুক্ষণ আগের কথা। নিহান চোখ মুখ শক্ত করে রিজবিকে এসব বন্ধ করে আমাদের যেতে বলল। আমি জিদ দেখিয়ে বললাম, আমি তাকে প্রপোজ আর কিস করতে রাজি আছি। আমার কথা শুনে নিহানের চোখ রাগে একদম আগুনের গোলার মতো হয়ে গেল। আমি বুঝলাম না তার এমন রিয়াক্ট করার কারণ কি, তা অবশ্য কয়েক মাস পর জানতে পেরেছি। আচ্ছা, এখনকার কথা বলি। নিহান রেগে গিয়ে উপরের ওই কথাটি বলল। তার এই কথায় একটু আশ্চর্য হলেও তাকে পাত্তা না দিয়ে আমি সেই ছেলেটিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম। এই নিহান নামের ছেলেটির কাছে আমি কিছুতেই হার মানতে পারবো না। তার কথা উপেক্ষা করে আমি সিধা ওই ছেলের সামনে যেয়ে তাকে ডাক দিলাম, এই যে মিস্টার, তুমি কি আমার মন খারাপের দিনের ঠোঁটের কোণে এক চিলতি হাসির কারণ হবে প্রিয়? কারণে অকারণে হাজারো বারণে ভালোবাসি তোমায় প্রিয়, জীবনের প্রতিটি স্মরণে। তাকে ডাক দিয়ে মনে যা আসলো তা বলে প্রপোজ করে ফেললাম। ও সাথে তার ডান গালে আলতো করে চুমু দিয়ে দিলাম। ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম সে ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় তার চোখগুলা এক্ষুনি বের হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে এই দিকে। না বাবা, এখানে আর থাকা যাবে না, কেটে পড়ি নীরা জলদি। ছেলেটি যখন কিছু বলতে যাবে তখন তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, সরি ভাইয়া, আসলে এইটা র্যাগ হিসেবে ওই ভাইয়া আমাকে করতে বলছিল, আমি শুধু তাই করেছি, কিছু মনে করবেন না প্লিজ। আই অ্যাপোলোজাইজ টু ইউ। কথা বলার সময় তাদের দিকে আঙুল তুলে তাদেরকে দেখিয়ে দিয়ে আমি এক ভোর দৌড় দিয়ে
সেখান থেকে চলে আসলাম। আমার পিছু পিছু রিয়া আর প্রিয়াও চলে আসলো। এক দৌড়ে ক্লাসের সামনে এসে দাঁড়ালাম। পিছন থেকে প্রিয়া এসে বলল, এই কাজটা কেন করতে গেলি তুই? তোকে তো নিহান ভাইয়া বারণ করেছিল, তাও তুই জেদ দেখিয়ে কাজটা করলি। এখন যদি নিহান ভাইয়া রেগে গিয়ে কিছু যদি করে তখন কি করবি? আর ওই ছেলেটি যদি তোর পিছু নেয় তখন? ওহ প্রিয়া, ডোন্ট থিঙ্ক সো মাচ অ্যাবাউট ইট। ইটস এ ওয়ান কাইন্ড অফ ডিয়ার। তারা আমার সাহস দেখার জন্য করতে বলেছে, তাই করেছি। যদিও একটু অস্বস্তি লেগেছে, কিন্তু কিছু করার নেই। আমি ওই নিয়ানের সামনে ছোটোতে পারবো না। কিভাবে বলে প্রপোজ করলে যেন তাকে করি। তাও নীরা, তোর একবার ভাবা উচিত ছিল। আচ্ছা, এসব ভাবা বাদ দিয়ে দয়া করে ক্লাস করতে চলেন আপনারা। একসাথে হেসে আমরা ক্লাসে এসে বসলাম। একটানা 3টা ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসের বটতলায় এসে বসে আড্ডা দিতে লাগলাম। ঠিক তখনই ওই ছোট ছেলেটি এসে প্রতিদিনকার মতো বেলি ফুলের মালাটি আমার হাতে দিয়ে চলে গেল, কিন্তু বেলি ফুলের উপর রক্তের ছিটা দেখতে পেলাম। রক্ত দেখার সাথে সাথে আমার বুক ধক করে উঠল। আজ দেখেই ছাড়বো কে এই ছেলে, এত লুকোচুরি কেন খেলছে। যা বলার সামনে এসে বলুক। ছেলেটিকে ফলো করতে করতে গেটের বাইরে যেয়ে দেখলাম ছেলেটি একটি ব্ল্যাক কালারের গাড়ির সাথে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। মুখ দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ছেলেটি সরার সাথে সাথেই গাড়িটি তার গ্লাস উঠিয়ে চলে গেল। হাত মেলে মালাটির দিকে তাকালাম। রক্তগুলো এখনও তাজা, তারপরও কেন যেন মালাটি ফেলতে ইচ্ছা করলো না। রক্তে ভরা এই মালাটি ব্যাগে নিয়ে রাখলাম। আজ আর ক্লাস নেই, তাই বাড়িতে চলে আসলাম। রিয়া অনেক কল দিয়েছে জানার জন্য, কেন এভাবে না বলে চলে আসলাম। তাকে একটু বুঝিয়ে কল রেখে দিলাম। ভালো লাগছে না আজ, কেন যেন মাথা ব্যথা করছে। বারবার রক্তমাখা ওই বেলি ফুলের কথা মনে পড়ছে। রাতে মায়ের ডাকে খেতে গেলাম ডাইনিংয়ে। যেয়ে দেখি আজ সব কিছু আমার পছন্দের রান্না হয়েছে। টেবিলে বাবা আগে থেকেই বসে আছে। বাবা, আজকে কোনো স্পেশাল ডে নাকি যে মা আজ এতগুলো আইটেম রান্না করেছে, তাও আবার আমার পছন্দের? কাহিনী কি বলো? হ্যাঁ, আজকে স্পেশাল, এটা তো শুধু তোর মাই জানে মামুনি, আমাকে তো কিছু বলেনি। বাবার কথা শেষ হতে না হতে মা রান্নাঘর থেকে টেবিলের কাছে এসে তার হাত থেকে আমার প্রিয় চিকেন মশলাটা রাখলো। বাপ বেটি মিলে কি কথা হচ্ছে শুনি একটু। এটা আমার আর আমার মামুনির সিক্রেট, তোমার ওসব শুনতে হবে না মিনা। এই বলে বাবা হাসতে লাগলো, সাথে আমিও যোগ দিলাম। বাবা সবসময় এভাবেই মাকে রাগিয়ে দেয়। তাদের এই খুনসুটি দেখতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি এই ঘরের কে যে আমাকে এত কিছু বলতে হবে? আমি তো এই ঘরের অঘোষিত কাজের মহিলা, বিনা বেতনে তোমাদের পিছনে খেটে মরি। শুরু হয়ে গেল মায়ের রোজকার ডায়লগ। আমি আর বাবা আর কিছু না বলে খাওয়া শুরু করে দিলাম। মা বসলো সাথে। খেতে খেতে মা হঠাৎ বলে উঠল, শুননিরু, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ মা, বলো কি বলবে। শোন, তোর জন্য একটি বিয়ের সম্বন্ধ এসেছে। তোর ছোট খালা নিয়ে এসেছে। তার ননদের ছেলের জন্য তোকে চাই সে। ছেলে আমেরিকাতে থাকে পরিবার সহ, ওইখানে তাদের ফ্যামিলি বিজনেস। ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। মায়ের কথা শুনে খাবার আমার গলায় আটকে নাকে মুখে উঠে গেল। মা দেখো, আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমাকে অন্তত অনার্সটা কমপ্লিট করতে দাও, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আর এইটাই আমার শেষ কথা মা, এই বিষয়ে আমি আর কথা শুনতে চাই না। এই বলে আমি খাবার রেখে হাত ধুয়ে আমার রুমে চলে আসলাম। রাগে আমার গা কাঁপছে। মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কয়েক ফোঁটা বৃষ্টি হাতে জমিয়ে মুখে ছুড়লাম। বৃষ্টির পানিতে হাত ভেজানোর মজাই আলাদা। হঠাৎ মোবাইলটা নিয়ে দেখলাম আজ আর ওই নাম্বার থেকে কল আসেনি। সেদিকে খেয়াল না দিয়ে কলেজের কথা ভাবতে লাগলাম। আজ নিহান হঠাৎ করে এত রেগে গেল কেন? কি এমন করেছি আমি যে এত রাখতে হবে? আর ওই লোকটি বা কে?
যে রোজ নিয়ম করে বেলি ফুলের মালা দিয়ে পাঠায় আমায়, উফ উফ, অত শত আর ভাবতে পারছি না। রুমে এসে শুয়ে আজকের ঘটে যাওয়া কাহিনী ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে আসলো বুঝতেই পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাসে। চোখ মেলে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু গা এখনো ছমছম করছে। কেউ তো ছিল। হঠাৎ চোখ পড়ল বারান্দার দরজায়। হায়, আমি তো দরজাই বন্ধ করিনি। জলদি উঠে বারান্দায় যেয়ে বাইরে তাকিয়ে দেখি আমার বাগানের আম গাছের নিচে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। আবছাভাবে দেখা যাচ্ছে তাকে। ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমার বারান্দার গ্রিল নেই, এখান দিয়ে যে কেউ অনায়াসে আমার রুমে ঢুকতে পারবে। তাই আমি কখনো বারান্দার দরজা খুলে ঘুমাই না। আজ যে কীভাবে কি হলো মনেই নেই। বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে। ওইসব ভাবা বাদ দিয়ে রুমে যেয়ে আবার ঘুম দিলাম। সকালে কলেজে যেতে হবে, দেরি করা যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির পর বাইরের প্রকৃতি কি স্নিগ্ধ ও সতেজ লাগছে। একটা ঠান্ডা আবহাওয়া বিরাজমান। বাগানের ফুলগুলো যেন নতুন করে বৃষ্টির ছোঁয়ায় নিজেদের প্রাণ ফিরে পেল। আজ সকালে টাইম মতো উঠে নাস্তার জন্য টেবিলে যেয়ে হাজির হলাম। মা, আমাকে নাস্তা দাও তাড়াতাড়ি, না হলে আজ আবার লেট হবে। আচ্ছা, আনছি। আজ তোর পছন্দের নাস্তা পরোটা উইথ গরুর মাংস করেছি। ও মা, ইউ আর টু গুড। এই এক জিনিস যা আমি সকাল বিকাল সন্ধ্যা 3 বেলায় খেতে পারবো। আরে থাম থাম, পাজি মেয়ে। সব আদর কি একদিনই দিয়ে দিবি? এবার খেতে বস জলদি। আমি চটজলদি খাবার শেষ করে মাঠ থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলাম। রিয়া ও প্রিয়া আজ কলেজে আসেনি, আমি একাই এসেছি। ক্লাস শেষ করার পর যখন আমি ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়ালাম, তখন পিছন থেকে এই যে মিস হোয়াইট ড্রেস বলে কেউ ডেকে উঠল। আজ আমি সাদা রঙের জামা পরেছি। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ছেলেটি আর কেউ না, যাকে আমি প্রপোজ ও কিস করেছিলাম সে। উনি কেন আমাকে ডাক দিল? বকাঝকা করবে নাকি? জি ভাইয়া, বলেন কেন ডেকেছেন? হাই, আমি রিদান। কাল যাকে আপনি প্রপোজ করেছেন, আর সাথে একটি চুমু। এই মুহূর্তে আমি চরম লজ্জা পেলাম, সব ওই নিহান আর তার গ্যাংয়ের জন্য। চিনতে পেরেছি ভাইয়া, ক্ষমা করে দিবেন। আসলে কথাটা সম্পূর্ণ করতে যাব তার আগেই উনি বললেন। হ্যাঁ জানি, রেক ছিল ওটা। আর যারা আপনাকে এই কাজ করতে বলেছে ওরা আগে অনেকেরই সাথেই এমন করেছে। একদম বাজে একটা গ্রুপ, আমার ক্লাসমেট ওরা। আমি ওনার কথা শুনে কি বলবো বুঝতে পারলাম না। আচ্ছা, অনেক কথাই তো হলো, কিন্তু তোমার নামটাই তো জানতে পারলাম না। কী নাম তোমার? ইনায়েত আহমেদ নীরা, সবাই নীরা বলেই ডাকে। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। আমরা কি বন্ধু হতে পারি? এই বলে উনি তার হাত বাড়ালেন। আমি বন্ধুত্ব করব কি না ভেবে আমতামতা করে কিছু বলতে যাব, তখনই রিদান বললেন। এত ভাবছো কেন? শুধু বন্ধুই তো, আর তো কিছু হতে বলিনি। এই বলে আমার হাতে হাত মিলালো। আমিও হাসি মুখে হাত মিলালাম। হঠাৎ করে এক ঝড়ো হাওয়া আমার চুলগুলো সামনে চলে আসলো, আর তখনই রিদান তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। তার এই অদ্ভুত কাণ্ডে আমি একটু বিচলিত হয়ে গেলাম। তখনই রিদান বলল, সরি, আমার হাত অটোমেটিক্যালি চলে গেল তোমার চুল ঠিক করার জন্য। সরি। এই বলে সে দ্রুত ওই স্থান ত্যাগ করলো। এতক্ষণ যে কেউ একজন আমাদের কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে এসব দেখছিল তা আমরা কেউই খেয়াল করিনি। যখন আবার ক্যান্টিনে যেতে লাগলাম, তখনই হঠাৎ করে কেউ আমার মুখ বন্ধ করে আমায় এক বন্ধ রুমে টেনে নিয়ে গেল। কে আপনি? এইটা বলে পিছনে তাকিয়ে দেখি নিহান দাঁড়িয়ে আছে। তার মানে উনি এভাবে আমাকে সকলের সামনে থেকে টেনে নিয়ে এসেছে।
রাগটা আর সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম, সমস্যা কি আপনার? এইভাবে সকলের সামনে থেকে আমাকে টেনে নিয়ে এসেছেন কেন? আমার কথা শুনে উনি ঠিক আমার এক আঙুলের দূরত্ব রেখে আমার সামনে দাঁড়ালেন। তার জোরে জোরে নেওয়া নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়েছিল। এত রেগে গেলেন কেন উনি? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দেখুন, সরে দাঁড়ান আপনি। এইভাবে আপনাকে আর আমাকে বন্ধ একটি রুমে দেখলে লোক কি ভাবতে পারে তার ন্যূনতম ধারণা আপনার আছে? এই বলে ওনাকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে উনি আমার হাত ধরে টেনে একদম তার বুকের সাথে মিশিয়ে বলে ফেললেন। এক হাত আমার কোমরে, আরেক হাত দিয়ে আমার চুলগুলো পিছনে গুজে দিলেন। হাত তার প্রচণ্ড গরম, চোখ দুটিও লাল। জ্বর নাকি ওনার? এমনভাবে চুলগুলো টেনে নিলেন, খুব ব্যথা পেলাম। তাতে ব্যথায় আহ করে উঠলাম। ঠিক তখনই উনি মুখ খুললেন। রিদান যখন তোমার হাত আর চুল ধরলো তখন কেউ কিছু মনে করবে না। আমি ধরলে দুনিয়ার মানুষ নানান কিছু ভাববে, তাই না? খুব শান্ত স্বরে কথাটি বললেন উনি। তার কথা শুনে আমি চমকে গেলাম। দেখতে বোঝা যাচ্ছে উনি রেগে আছেন, কিন্তু এত ঠান্ডা স্বরে কথা বলছেন কিভাবে? আর কখনো তুমি ওই রিদানের সাথে কথা বলবে না। আর কোন হাত ছুঁয়েছে ও তোমার? এই ডান হাত, তাই না? এই বলে উনি আমার ডান হাত প্রচণ্ড জোরে ডলতে লাগলেন। মনে হয় হাতের চামড়াই চলে যাবে। প্রচুর জ্বালাপোড়া করছে। ব্যথায় আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। হঠাৎ অনুভব করলাম হাত কেমন ভিজে ভিজে লাগছে। তাকিয়ে দেখি তার হাতে ব্যান্ডেজ, আর আমার হাত ডলার কারণে ওনার কাটা হাত থেকে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে আমি ভয় পেয়ে গেলাম। কাঁপা স্বরে ওনাকে বললাম, দেখুন, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। নিহানের ওইদিকে কোনো খেয়ালই নেই, সে তার কাজ করেই যাচ্ছে। হঠাৎ থেমে যেয়ে আমার চোখের দিকে তাকালেন। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আর যেন এমন না হয়। যাওয়ার আগে উনি আমার হাত থেকে তার রক্ত মুছে আমার হাতে একটি চুমু দিয়ে মুচকি এসে চলে গেলেন। আমি তার যাওয়ার পথে অবাক হয়ে চেয়ে রইলাম। হঠাৎ কেউ একজন রুমে ঢুকে। দরজা খুলে নিহানের বন্ধু রিনি ও আকাশ ভিতরে ঢুকে আসলো। তারা হয়তো ভাবছে এই মেয়ে এখানে কি করে। তারা আমার দিকে প্রশ্নতীত চোখে তাকিয়ে আছে। তখনই রিনি বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই এরিয়াতে সিনিয়রদের জানো না তুমি? রিনি থাম তো, কি হয়েছে যে সে এখানে এসেছে? এই রুম তো আর আমাদের পার্সোনাল রুম না, ভার্সিটিরই। আর নীরা এই ভার্সিটিরই স্টুডেন্ট। আকাশের কথা শুনে রিনি মুখ কালো করে ফেলল। জবাবে সে এমন ভঙ্গি করলো যেন আকাশের কথায় অনেক বিরক্ত হচ্ছে। আচ্ছা, তুমি বললে না তো এখানে হঠাৎ কি করে? কোনো কাজ ছিল? নিহানের কথা ওদেরকে বলা যাবে না, কি না কি মনে করে বসে। তাই কথা কাটিয়ে বললাম, আসলে ভাইয়া, আমি এই দিকটা ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে এই রুমে চলে আসলাম। সরি, আমি এখন চলে যাচ্ছি। বলে ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। এমনিতেই ওই নিহান প্যাঁচার কারণে মেজাজ চরম খারাপ হয়ে আছে। তার উপর তাদের এই ইনকোয়ারি, উফ বাবা। গেট দিয়ে বের হওয়ার সময় আবারও ছেলেটি বেলি ফুল নিয়ে আসলো, কিন্তু আজ রাগের চোটে ছুঁড়ে ফেলে দিলাম ফুলটি। যে কারোর পায়ের কাছে নিচে পড়ল। চোখ তুলে দেখলাম সে আর কেউ না, নিহান। কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইলাম। হয়তো নিহান কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার বন্ধু রিজভি এসে তাকে তাড়া দিয়ে নিয়ে গেল। ওদের যাওয়ার পর পার্কিংয়ের দিকে নিহানের গাড়ির দিকে নজর পড়ল। যতটুকু জানি
নিহান তার গাড়ি দিয়েই চলাফেরা করে। রাগটা আবার মাথায় চড়া হলো। ক্যান্টিনে যেয়ে একটা জুস আর সসের বোতল কিনে নিহানের ড্রাইভিং সিটে একদম ঢেলে দিলাম। লে বেটা, আব আয়েগা মজা। আমায় জ্বালানো, এবার দেখি কি করিস তুই। আহ, কি যে শান্তি। এই বলে পিছনে ফিরে দেখি নিহান আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, এইভাবে একা একা দাঁড়িয়ে কথা বলছো কেন? এই বলে হাসতে লাগলো। হাসতে হাসতে তার নজর তার গাড়ির ভিতরে গেল। দেখলো কি বাজে অবস্থা হয়ে আছে সিট। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেই আমি কিছু না বলে এক দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। যাক বাবা, বাঁচা গেল। না জানি পরে আবার কি করে। এই মেঘলা দিনে একলা করে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গেয়ে যাচ্ছি। আজ রাতেও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই অন্ধকার রাতে কিছু দেখা না গেলেও বাইরের দিকে তাকিয়ে থাকতে ভালো। বৃষ্টিকে কেন যেন আমার অনেক আপন মনে হয়। বৃষ্টি হলেই আমার সকল মন খারাপ এক নিমিষেই ভালো হয়ে যায়। রিয়া বলে বৃষ্টি নাকি আমার মন খারাপের ঔষধ। হঠাৎ হাতের মোবাইলটি বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে দেওয়ার পর অপর পাশ থেকে কেউ একজন গান গেয়ে উঠল। আশ্চর্য বিষয় হলো, আমি এতক্ষণ যেই গানটি গাচ্ছিলাম অপর পাশ থেকেও ওই একই গান গাচ্ছে। কি মন জুড়িয়ে যাওয়া মধুর কণ্ঠ তার। আমি হ্যালো হ্যালো বলতে লাগলাম, কিন্তু অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। এখন হঠাৎ চুপ হয়ে গেল। কণ্ঠটি তার কয়েক সেকেন্ড পরেই কল কেটে দিল মধুর কণ্ঠধারী লোকটি। কে হতে পারে এই লোক? কি উদ্দেশ্য তার? এইসব আর না ভেবেই শুয়ে পড়লাম। এরপর 2 দিন ধরে আমি ভার্সিটিতে যাইনি। বলতে গেলে ভয়ে যাইনি। ওই দিনের জন্য নিহান না জানি কি শাস্তি দেয় আমায়, এই ভয়ে। ওহ নীরা, গাধি একটা, তুই কেন যে তার সাথে পাঙ্গা নিতে গেলি এখন বোঝ। ইউ ইডিয়েট, ডাফার। নিজেই বকতে শুরু করলাম। 2 দিন পর আমি, প্রিয়া আর রিয়া 3 জনে একসাথে কলেজে গেলাম। ক্লাস শেষে আমরা বটতলায় বসে একে অপরকে নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। ওই দিন প্রিয়া কলেজে আসেনি, কারণ তাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। এই নিয়ে কথা বলছিলাম। দেখে নিস প্রিয়া, তোর বর তোকে দিয়ে সব কাজ করাবে ঘরের। তার চাকরানি হয়ে থাকবি তুই। মোটেও আমার বর এমন হবে না, হবে তো তোর বর। আমি বিয়েই করব না কখনো। বললেই হলো নাকি? তুই বিয়ে করতে না চাইলে তোর হবু বর তোকে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে করবে। মিলিয়ে নিস আমার কথা। এই বলে রিয়া ও প্রিয়া একজন আরেকজনের উপর ঢলে পড়ে হাসতে লাগলো। কলেজে এসে আরেকটি ঘটনা শুনলাম। কে যেন রিদানের হাত ভেঙে দিয়েছে। কয়েকজন লোক মিলে নাকি তাকে মেরে তার হাত ভেঙে চলে গেছে। আমার হঠাৎ নিহানের কথা মনে পড়ল। সে করেনি তো এমনটা। পরে আবার নিজেকে নিজেই বুঝিয়ে বললাম, নিহান কেন এমন করবে? তার রিদানের সাথে কি শত্রুতা? এসব ভাবতে ভাবতেই নজর পড়ল আমাদের দিকে এগিয়ে আসা ওই ছোট ছেলেটি এসে বেলি ফুলের মালা দিয়ে দৌড়ে চলে গেল। আজ একটি জায়গায় 2টি বেলি ফুলের মালা একসাথে করে আজ নতুন করে সংযুক্ত হলো। চিরকুটে গোটা গোটা কয়েক অক্ষরে লেখা। তুমি কি জানো রাগ করলে তোমার কতটা সুন্দর লাগে? কেউ কি কখনো বলেছে তোমাকে? না থাক, কারো বলার প্রয়োজন নেই। আমার থেকেই না হয় এই কথাটা শোনো। রাগ করলে যখন তোমার ঠোঁট দুটি কাঁপতে থাকে, মায়াবী চোখে পিট করে তাকাও, তখন তোমায় দেখতে যে এতটা আবেদনময়ী লাগে
তা তোমায় বলে বোঝাতে পারবো না। ইস, একদম বুকের বাঁ পাশে যে লাগে। যখন রেগে কথা বলো তখন তোমার নাক ও গালটা টমেটোর মতো লাল হয়ে যায়। তখন ইচ্ছে করে একদম খেয়ে, না থাক, নাই বললে তুমি লজ্জা পাবে অনেক। আর তোমার ওই লজ্জামাখা মুখ আমি দেখতে পাবো না। তা তো হতে পারে না। তাই এখন আর আমার কথাটা সম্পূর্ণ করলাম না। যখন তোমার সম্মুখীন হব তখন না হয় বলবো। আর আজ বেলি ফুলের মালা 2টি দিয়েছি, কারণ ওই দিনেটা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। থাক, ওই দিনের কথা আর মনে নাই বলি। ভালো থেকো প্রিয়, ইতি তোমার অচেনা কেউ। আমার হাত থেকে চিরকুটটা নিয়ে প্রিয়া এতক্ষণ ধরে তার ভিতরে থাকা লেখা আমায় পড়ে শোনাচ্ছিল। এগুলো শুনে আমি একদম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। থরথর করে আমার হাত কাঁপছে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। হাতে থাকা বেলি ফুলগুলো পড়ে গেল। পাশ থেকে প্রিয়ার কথা শুনতে পেলাম। এই ছেলে তো পুরাই মজনু নীরা, বেশি দিন দূর নেই তুই ওর লেলা হতে। এই বলেই কিটকিটিয়ে এসে উঠল দুজনে। আমি ওদের কথায় কোনো পাত্তা দিলাম না। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না, আজ পর্যন্ত কেউ আমাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেনি। গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য এতটা কাছেও কেউ আসেনি। কথাটা ভাবতেই আমার নিহানের ওই দিনের করা কাণ্ডটার কথা মনে পড়ল। আর ভাবতে লাগলাম, আমার চিন্তাশক্তি একদম শূন্য হয়ে গেল। নিহান এই চিরকুট বেলি ফুল পাঠায়? তার কিছুক্ষণ পরেই ভাবলাম, না, নিহান কিছুতেই হতে পারে না। ওই বদরাগী অহংকারী অসভ্য লোক কখনোই এতটা রোমান্টিক হতে পারে না। পুরো ভার্সিটির মেয়েরা যার পিছনে পাগল, সে কিনা আমার পিছনে পাগল, এই হতেই পারে না। আমার পাশ থেকে রিয়া ও প্রিয়া কখন থেকে যে বকবক করে যাচ্ছে সেদিকে আমার খেয়ালই নেই। রিয়ার ধাক্কায় ভাবনার জগৎ থেকে বের হয়ে তার দিকে ফিরে তাকালাম। এই নীরা, কোথায় হারিয়ে গেলি? আমরা কখন থেকে বকবক করে যাচ্ছি, তোর কোনো খবরই নেই। কি হলো তোর? এই বলে প্রশ্নতীর চোখে তাকালো আমার দিকে। আমি আমতা করে বললাম, না, কোথাও যাইনি। আর সেই কখন থেকে তোরা কি শুরু করেছিস বলতো? বলেই ওদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে আসলাম। দৌড়ে আসার সময় কার সাথে যেন ধাক্কা খেলাম। পিছু ফিরে আর তাকাইনি, কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা নিহানই ছিল। আমার সমস্ত শরীর ঘেমে নিয়ে একদম একাকার হয়ে আছে। বাড়িতে যেই গোসল করতে ওয়াশরুমে গেলাম, শাওয়ারের নিচে দাঁড়িয়ে আজকের নীল চিরকুটের কথাই শুধু মনে পড়ছে। না, আর ভাবতে পারবো না। এত ভাবতে গেলে খুব শীঘ্রই আমার জন্য পাবনাতে একটা সিট বুক করতে হবে। নিজের কথা শুনে নিজেই হাসতে লাগলাম। গোসল সেরে টাওয়াল দিয়ে চুলগুলো মুছে ছেড়ে দিলাম। কোমরের অনেক নিচ পর্যন্ত চুল আমার। মাঝে মাঝে নিজের চুল দেখে নিজেই ক্রাশ খাই। কি পাগলামি করে না, তাই না? এই চুল নিয়েও আমার অনেক স্মৃতি জুড়ে আছে। ছোটবেলা থেকেই আমার চুল অনেক বড় ছিল। একবার আমার ফুফাতো ভাই দুষ্টুমি করে খেলার ছলে আমার এক বেনুনি কেটে দিয়েছিল। তখন আমার সে কি কান্না! কেউই আমার কান্না থামাতে পারেনি। পুরো একদিন ধরে আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটির কাজ জারি রেখেছি। এর পরের দিনই ভাইয়াকে বেলমাথা দেখেছি আমরা। কে যেন ঘুমের মধ্যে ভাইয়ার মাথায় একদম ন্যাড়া করে দিয়েছে। কি যে খুশি হয়েছিলাম! তখন কান্না থামিয়ে ভাইয়ার পিছু পিছু ঘুরে বেলু বলে খ্যাপানো শুরু করে দিলাম। ওই দিন বিকালে যখন বাগানে আমি একা খেলছিলাম, তখন ফুপির দেবরের ছেলে, মানে আমার কাজিনের কাজিন, সে এসে আমার পিছনে দাঁড়িয়ে বলল, এই পিচ্চি পাখি, এখন খুশি তো? তোমার খুশির জন্যই আমি ফারানের
মাথা নেড়া করে দিলাম। আমি তখন অত শত না বুঝে খুশিতে আত্মহারা হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে এতগুলো খুশি দেওয়ার জন্য। কি পাগলই না ছিলাম তখন। ওই ভাইয়াটার কথা অবশ্য এতটা মনে নেই, তার নামও ভুলে গেছি। শুধু আমার এই চুলের কাহিনীর জন্য তার কথা এখনো মনে আছে। দরজা খোলার শব্দে আমার চিন্তার সমাপ্তি ঘটল। তাকিয়ে দেখলাম আমার ফুফাতো বোন মীরা এসেছে আমাদের বাড়িতে। এসেই আমাকে জাপটে ধরে বলল, কেমন আছো নিরাপু? জানো তোমাকে কতটা মিস করেছি আমি। তুমি তো যাওই না আমাদের বাড়িতে, তাই আমিই চলে আসলাম। তুমি তো আমাকে একটুও মিস করো না, ভালোবাসো না। এই বলে ন্যাকা কান্না শুরু করে দিল। এই থাম থাম, এখনই এতদিনের জমানো সব কথা বলে দিবি নাকি? কিছু তো পরের জন্য বাকি রাখ। আমার কথা শুনে মীরা হাসতে লাগলো, সাথে আমিও যোগ দিলাম। বয়সে আমার 3 বছরের ছোট মীরা এবার এসএসসি দিবে। এই পিচ্চিটার সাথে আমার বেশ সাক্ষাৎই হচ্ছে। নিরাপু বলতে পাগল এই মেয়ে। কিছুদিন পর পরই এখানে চলে আসে। আরে নিরাপু, তোমাকে তো একটা সুখবর দেওয়া হয়নি। কি খবর? ফারান ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। হয়েছে বললেও ভুল হবে, নিজের বিয়ে নিজেই ঠিক করেছে। প্রেমের বিয়ে বলে কথা। কি সত্যি ভাইয়ার বিয়ে? আচ্ছা কবে বিয়ে বল? কয়েক বছর পর কোনো কাজিনের বিয়ে অ্যাটেন্ড করব। ইস, আমার তো এক্ষুনি নাচতে ইচ্ছা করছে। কত মজা হবে বিয়েতে, তাই না? সব কাজিনরা আমরা একসাথে হব। হ্যাঁ নিরাপু, আসলেই অনেক আনন্দ হবে। 15 দিন পরেই ভাইয়ার বিয়ের দিন ঠিক করেছে। এই কয়দিন আমি তোমাদের এখানে বেড়াবো, তারপর তোমায় আমার সাথে করে নিয়ে যাব চট্টগ্রাম। আচ্ছা এখন নিচে খেতে চল, তোর কথা পরেও শুনতে পারবো। নিচে ফুপা ফুপি আছে নিশ্চয়ই? হ্যাঁ, তারাও এসেছে। না হলে কি আমি এতদূর একা আসি নাকি? তুমিও না বোকার মতো প্রশ্ন করো। আচ্ছা বাচ্চু, আমি বেকার মতো কথা বলি? হ্যাঁ, এই বলে তার কান টান দিলাম। আমরা কথা বলতে বলতেই হলরুমে চলে আসলাম। ফুপা ফুপিকে সালাম দিয়ে খেয়ে দিয়ে আমরা আবার রুমে চলে আসলাম। রাতে আমি আর মীরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন ভো ভো করে আমার ভাইব্রেশনে থাকা মোবাইল কেঁপে কেঁপে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখলাম সেই নাম্বার থেকে কল এসেছে। আজ কল রিসিভ করে মীরা কানে দিয়ে রেখেছে। কয়েক সেকেন্ড পরই কল কেটে দিল অপর পাশ থেকে। মীরা কিছুই বুঝতে পারল না কি হচ্ছে। আপি, কে ফোন করেছিল? আর আমার কানে কেন দিলে তুমি? এখন না, সময় হয়ে নেক, তারপর বলবো একদিন। এখন শুয়ে পড় জলদি, অনেক রাত হয়েছে। ওই দিনের পর থেকে বেলি ফুলের মালার সাথে নানান রঙের একটি করে চিরকুট ও প্রতিদিন দেওয়া শুরু করেছে। সেই অচেনা কেউ এখনো এই রহস্য ভেদ করতে পারলাম না। কে এগুলো করছে? তারপরও ভার্সিটির ক্রাশ নিহান চৌধুরী তো আছেই। কোন জন্মের শত্রু তার সাথে আমার কি জানে? আমাকে অপমান করা, আমাকে জ্বালানো যেন তার নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে। আমিও কম না, ইটের জবাব পাথর দিয়ে দেই। কিন্তু আফসোসের বিষয়, পাথরগুলো শেষমেশ আমার মাথায় এসেই পড়ে। এই ছেলের সাথে পারা যায় না, মারাত্মক একদম। তার রূপ যেমন, বুদ্ধিও তেমন। আজ আবার ছেলেটি বেলি ফুলের মালার সাথে একটি হলুদ রঙের চিরকুট দিয়ে গেল। শত চেষ্টা করেও এই ছেলের থেকে কিছু বের করতে পারলাম না। তার উত্তর জানি নাতেই আটকে আছে। চিরকুটটা খুলে পড়তে যাব ঠিক তখনই, এই মেয়ে, তুমি আমার গায়ে হাত দিলে কেন? কি মতলব তোমার, বলো তো? ভুরু কুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে নিহান আমার দিকে, সাথে তার বন্ধুগুলো। কিছুক্ষণ আগে চিরকুটটি যখন পড়তে যাব, তখন প্রচণ্ড বাতাসের কারণে চিরকুটটি উড়ে নিহানের শার্টের কলারের পেছনের দিকে গিয়ে আটকে ছিল। ওইটা নেওয়ার জন্য হাত দেওয়ার ফলে
ওনার কাঁধে স্পর্শ করে ফেলি, তাই এই কথা বলেছি উনি। দেখেন, আমার কোনো মতলব নেই। আপনার শার্টের কালার আমার চিরকুটের কালার আটকে গেছে, সেটা নেয়ার জন্যই হাত দিয়েছি, না বলে গায়ে হাত দেওয়ার জন্য সরি। দেখি কি চিরকুট। বলে আমার হাত থেকে নিহান চিরকুটটি নিয়ে গেল। নিয়ে পড়ার চেষ্টা করতে গেলে আমি ওনার থেকে চিরকুটটি নেয়ার চেষ্টা করি। এই দেখুন, দিয়ে দেন বলছি। কেন এমন করছেন আপনি? কারো ব্যক্তিগত জিনিস দেখা অসভ্যতামি, কিন্তু দিয়ে দেন এটা আমায়। অসভ্যতামি তাই না? এবার দেখো আসল অসভ্য কি। এই বলে উনি মেলে পড়তে যাবেন, তখনই আমি তা নেয়ার জন্য সামনে হাত বাড়াতেই পায়ের সাথে পা বেঁধে ওনাকে পড়ে গেলাম। উনি মাটিতে আর আমি ঠিক ওনার উপরে। উনি দু হাত দিয়ে আমার পিঠ ও কোমরে ধরে রেখেছেন। চারপাশে কোনো কিছুতেই হুঁশ নেই। আমাদের এক নাগাড়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। হুঁশ ফিরল রিজভি ভাইয়ের ডাকে। এই তোমরা কি এভাবেই পড়ে থাকবে নাকি উঠবে? চারপাশে তাকিয়ে দেখো, সবাই এদিকেই তাকিয়ে আছে। রিজভি ভাইয়ের কথা শুনে আমি আর নিহান তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে আমার জামা কাপড় ঠিক করে নিহানের হাত থেকে আমার চিরকুটটি নিয়ে দৌড় দিয়ে চলে আসলাম। বাড়িতে এসে চুপিসারের রুমে বারান্দায় যেয়ে আরাম করে বসে চিরকুটটা খুললাম। তাতে লেখা ছিল, মায়াবিনী, তোমাকে রোজ এক পলক না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় আমি এখানেই মারা যাব। তোমাকে দেখলেই যেন আমার হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটে চলে, এতটা যে আমি নিজের হৃদস্পন্দন নিজে শুনতে পাই। তোমাকে দেখলে যেন আমার চোখের পলক ফেলতেই পারি না। ওই গানটা আছে না, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, ঠিক তেমনটাই। তোমাকে প্রাণ ভরে দেখার পরও যেন তোমায় দেখার তৃষ্ণা কাটে না। তোমাকে একবার না দেখলে আমার বুকটা খাকা করে। এই শুকনো মরুভূমিতে পানি হয়ে আসা হলো তোমার একটি ঝলক। এটি তোমার অচেনা কেউ। লেখাগুলো পড়ে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে। হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটে যাচ্ছে। এই কি হচ্ছে আমার সাথে? হঠাৎ হকচকিয়ে গেলাম মীরার ডাকে। এই রে আপু, কি করো তুমি এখানে একা একা বসে? তোমাকে আমি পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কই, কিছু করছি না তো, এখানে এমনিতেই বসে আছি। বারান্দায় খুব বাতাস, দেখ। এই বলে একটু হাসার চেষ্টা করলাম। আচ্ছা যাই হোক, শোনো, কাল সকালে আমরা চট্টগ্রাম যাব। পরশুই ভাইয়া গায়ে হলুদ, ভুলে গেলে নাকি? এই রে, দেখ আমি একদম ভুলে গেলাম। চল এখনই প্যাকিং করে ফেলি। না না থাক, রাতে গল্প করতে করতে করব। রাতে আমি আর মীরা মিলে গল্প করতে করতে সব প্যাকিং সেরে নিলাম। মোবাইল বন্ধ করে চার্জে লাগিয়ে শুয়ে পড়লাম। সকাল 8টায় ট্রেন আমাদের, ঢাকা টু চট্টগ্রাম। অনেক বড় রাস্তার সফর নিশ্চিত করব আমরা। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। ভুলেই গেলাম যে সকালে আমাদের ট্রেন ধরতে হবে। মা তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, সবাই রেডি, শুধু আমি ছাড়াই। এই তুই উঠবি কিনা বল, নাকি তোকে ছাড়াই আমরা বড় আপার বাসায় চলে যাব? এ না মা, কি বলো? আমি এক্ষুনি 2 মিনিটে রেডি হয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। আমার আদরের আম্মু। এই বলেই আমি জলদি ফ্রেশ হয়ে একটি লাল রঙের 3 পিস পরে বের হয়ে গেলাম। হলে যেয়ে সামনে চিল্লাতে লাগলাম, এই কোথায় তোমরা? এতক্ষণ আমার জন্য দেরি হচ্ছিল, এখন নিজেরাই দেরি করছো। এই বলে সোফায় বসে পড়লাম। কয়েক মিনিট পর মা এসে মাথায় থাপ্পড় দিয়ে বলল, কেউ দেরি করেনি, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আপনারা যান, গিয়ে উদ্ধার করেন সবাইকে। আমিও কিছু নেওয়ার জন্য ঘরে এলাম। আমি দ্রুত যেয়ে গাড়িতে উঠলাম। আমার পাশেই মীরা বসেছে। কি নিরাপু, এত লেট করলে কেন তুমি? রাগে ইচ্ছা করছিল তোমায় ফেলে চলে যাই, কিন্তু তোমায় কি আমি ফেলে যেতে পারি বলো? জি না, আপনি তো আমার ছেড়ে কোথাও যেতে পারেন না।
আমার ছোট বাবু বলে কথা বলে আমরা সবাই জোরে জোরে হাসতে লাগলাম। বেচারি মুখ ফুলিয়ে বসে আছে। মা আসার পর আমরা রেলওয়ে স্টেশনে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে আমরা সব ব্যাগ ঠিক করে নিয়ে আমাদের বুক করা ক্যাবিনে গিয়ে বসলাম। আমি জানালার পাশে গিয়ে বসে পড়লাম। প্রকৃতি দেখতে দেখতে ভ্রমণ করার মজাই আলাদা। এক অদ্ভুত আনন্দ খুঁজে পাই এতে। চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে মীরার ডাকে ঘুম ভাঙল। কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারলাম না। এই এক বাজে অভ্যাস। আমার ট্রেন ছাড়ার পর বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই তার খেয়ালই থাকে না। ট্রেন থেকে নেমে দেখলাম ফুপা আর ফারহান ভাইয়া আমাদের নিতে এসেছে। আজ 2 বছর পর ভাইয়ার সাথে দেখা হলো। জবের কারণে ভাইয়া এই 2 বছর আমাদের এখানে আসতে পারেনি, আর আমি এই 2 বছর ফুপির বাসায় আসিনি। ফারহান ভাইয়ার কাছে যে ওনাকে সালাম দিয়ে ভালো জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস পুচকি? আলহামদুলিল্লাহ। দেখো ভাইয়া, আমি কিন্তু আর ছোট নেই, তুমি পুচকি বলে ডাকবে না তো। তুই যত বড় হস না কেন, থাকবি আমার পুচকি বনি। এখন বেশি কথা না বলে চল, বাসায় মা তোদের অপেক্ষা করছে। আচ্ছা চলো বলে আমরা ফুফির বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগলো। ফুফিদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক বড়। বাড়ির সামনে অনেক খোলামেলা জায়গা। ফারহান ভাইয়ারা 1 ভাই 1 বোন। মাঝে মাঝে আমার খারাপ লাগতো, আমার কেন কোনো ভাই বোন নেই। যাক, যার ভাগ্যে যা আছে। কলিং বেল বাজানোর পর ফুফি এসে দরজা খুলল। মা, সাধারণত আসতে এতটাই সময় লাগে, তুমি একটু বেশি ভাবো। এখন আমি বেশি ভাবি। যা, তোরা সবাই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। ফ্রেশ হয়ে সবাই খাবার সেরে যার যার রুমে রেস্ট করতে গেলাম। মীরার মুখে শুনলাম আজ বিকেলে নাকি তার চাচাতো ভাই আসবে পরিবার নিয়ে। বিজনেসের কারণে আগে আসতে পারিনি। বিকেলে ছাদে বসে সবাই গল্পগুজব করছিলাম, সাথে ফুচকা পার্টি। ফারহান ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে। মীরার চাচা চাচি আসলেও তার চাচাতো ভাই আসেনি, সে নাকি কালকে হলুদের আগে আসবে। আড্ডা দেওয়ার পর সবাই ছাদ থেকে চলে গেলেও আমি রয়ে গেলাম। এই পরন্ত বিকেলে সূর্যের আলো গায়ে মাখতে এক আলাদাই সুখ অনুভব হয়। রাতে ফোনের ভো ভো শব্দে ঘুম ভেঙে গেল। ফোন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছি। ফোন হাতে নিয়ে দেখলাম সেই নাম্বার থেকে কল এসেছে। কোনো রকম চোখ মেলে কলটা রিসিভ করে কানে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো, কি ব্যাপার বলুন তো? প্রতিদিন কথা না বললে কল কেন দেন? ফোনে বেশি টাকা হয়ে গেলে আমাকে কিছু রিচার্জ করে দেন। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? আমি একাধারে বকবক করেই যাচ্ছি, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি। কয়েক সেকেন্ড পরপরই এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে। চুপ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সেই ঘুম ভাঙল সকাল 9টায় মীরার ডাকে। এই আপু, ওঠো, দেখো কয়টা বাজে, উঠে পড়ো জলদি। আজ তোমার পছন্দের ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজা। ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজার কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। খুব পছন্দের খাবার এটা। শুনেই জিভে পানি এসে পড়ল। যথাসম্ভব দ্রুত ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। নিচে যেয়ে এক আলাদাই দৃশ্য দেখতে পেলাম। পুরো বাড়িতে মানুষের আনাগোনা। ফারহান ভাইয়ার সব কাজিনরা এসে পড়েছে, অনেক আত্মীয় স্বজনও। একদল এক পাশে আড্ডা দিচ্ছে, আর একদল আরেক পাশে। বাচ্চারা চেয়ার নিয়ে খেলছে, কাজিনরা ডান্সের প্র্যাকটিস করছে, আর বড়রা সোফায় বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। বিয়ে বাড়িতে নানান কাজের শেষ নেই। আমি যে দ্রুত নাস্তা সেরে সকল কাজিনদের সাথে জয়েন করলাম। তাদের মধ্যে ফারহান ভাইয়ার খালাতো ভাই রুজেন ভাইয়া আমাকে নাচার জন্য নিয়ে গিয়ে বলল, কি নীরা, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা, আর তুমি এইমাত্র এলে। দিস ইজ নট ফেয়ার। আসলে ভাইয়া, ঘুম থেকে জলদি উঠতে কষ্ট হয় আমার। আচ্ছা, সমস্যা নেই, চলো আমাদের সাথে।
আজ সন্ধ্যার প্রোগ্রামের জন্য ডান্স প্র্যাকটিস করব। না ভাইয়া, এই ডান্স আমার দ্বারা হবে না, আপনারা চালিয়ে যান বলে তাদের কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে আসলাম। সন্ধ্যায় চারদিকে নানান রঙের আলোকসজ্জায় ঝিকঝিক করছে। হলুদের প্রোগ্রাম ছাদে করা হয়েছে। বাচ্চারা গান লাগিয়ে এখনই নাচা শুরু করে দিয়েছে। মীরা রেডি হয়ে সারা বাড়ি ঘুরঘুর করছে, আর মায়ের জন্য আমার জলদি রেডি হতে হলো। রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গা পরেছি, চুলে খোপা বেঁধে বেলি ফুলের মালা বেঁধে নিলাম। হাতেও চুড়ির জায়গায় বেলি ফুলের মালা পরে রেখেছি। বেশি সাজা কখনোই আমার পছন্দের ছিল না, তাই নর্মালি একটু সাজলাম, না হলে মীরার বকবকে মাথা শেষ হয়ে যেত। যখন ছাদে উঠতে যাব তখন ফুফি হাতে ফারহান ভাইয়ার পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল এগুলো ভাইয়ার রুমে ভাইয়াকে দিয়ে আসতে। আমিও তা নিয়ে ভাইয়ার রুমে গেলাম, কিন্তু যেয়ে কাউকে দেখতে পেলাম না। বারান্দার দিকে দেখতে যাব, তখন খট করে বাথরুমের দরজা খোলার শব্দ শুনলাম। ভাবলাম হয়তো ভাইয়া, তাই পেছনে ফিরে ভাইয়া ফুফি তোমার জন্য বলে তাকিয়ে এক চিৎকার দিয়ে হাত থেকে পাঞ্জাবি ফেলে দিলাম। আমার সামনে টাওয়াল পরে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। নিহান এখানে কি করছে? আমার চিৎকার শুনে নিহান এগিয়ে এসে আমাকে দেয়ালের সাথে চেপে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই আছে। এইদিকে মুখ চেপে ধরার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার নড়াচড়া দেখে মুখ থেকে হাত সরিয়ে নিহান আমার চোখে চোখ রেখে বলল, এত চিৎকার কেন করছো তুমি? এখন তোমাকে আমাকে কেউ এইভাবে দেখলে কি ভাববে? আমি কিছু বলতে যাব, তখনই বাহির থেকে ফুফির শব্দ শোনা গেল। উনি এদিকেই আসছে। আমি নিহানের হাত থেকে ছুটে চলে আসব, ঠিক তখনই নিহানের হাত থেকে ছুটে চলে আসার চেষ্টা করতেই সে আবার আমাকে টেনে একদম তার বুকের সাথে মিশিয়ে ফেলল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফুফি বাহিরে বকবক করছে। আমি এখনো ভাইয়াকে পাঞ্জাবি দিয়ে বাহিরে যাইনি। খট করে দরজা খোলার শব্দ হতেই আমি ভয়ে নিহানের বুকে সেধে গেলাম। নিহান তার এক হাত দিয়ে আমায় আগলে রেখেছে। দরজাটা যখনই পুরো খুলতে যাবে তখন নিহান উচ্চস্বরে বলল, বড় মা, আমি নিহাদ, ভিতরে যাচ্ছি, কিছু কাজ থাকলে বলতে পারেন। ও নিহান, তুমি ভাবা নীরা কি এদিকে এসেছিল? না বড় মা, কেউ তো আসেনি। আর এই নীরাকে বড় মা? চিনিস না নীরাকে? নীরা আমার ভাইয়ের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চিনলাম। এখন তুমি বাকি কাজ দেখো, আমি রেডি হয়ে আসছি। এতক্ষণ তাদের কথা চোখ বন্ধ করেই শুনছি। ফুফি চলে যাওয়ার পর তার বুক থেকে মাথা উঠিয়ে চোখ মেলে নিহানের দিকে তাকালাম। অনেকটা বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, আপনি এখানে কি করছেন? আর আপনি ফুফিকে বড় মা বলে কেন ডাকলেন? তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি এখানে এই জন্য যে এটা আমার বাড়ি এবং আজ আমার ভাইয়ের বিয়ে। আর তোমার ফুপিকে বড়মা বলে ডাকি কারণ উনি আমার বড় চাচি হন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমি তার জবাব শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে উনি সেই ছেলে যে ফারহান ভাইয়ার মাথা একদম ন্যাড়া করে দিয়েছিল। নিহানের কি ওইসব কথা মনে আছে এখনো? এসব ভাবতে ভাবতেই রুম থেকে বের হয়ে আসলাম। ছাদে এসে মীরার সাথে এক কোণায় বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। হলুদ কখন শুরু হবে, কাল বরযাত্রী কখন বের হবে, এইসব নিয়ে। কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেল। ফারহান ভাইয়ার বন্ধুরা অনেকেই এসেছে। এর মধ্যে একজন তানজির নাম, সে একটু বেশি ভাব করার চেষ্টা করছে। আমিও কোনো রকম কথা বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করছি। একে অনেকের হলুদ দেওয়া হয়ে গেল। আমি আর মীরা একসাথে হলুদ দেওয়ার জন্য উঠলাম। হলুদ দেওয়ার সময় ছাদের দরজার দিকে তাকিয়ে দেখলাম নিহান এগিয়ে আসছে। নিহান ব্লু কালারের পাঞ্জাবি পরে এসেছে। এই প্রথম নিহানকে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল। তাকে এতটাই সুন্দর লাগছিল যে আশেপাশে অনেক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সবাই এভাবে তাকিয়ে আছে যেন মনে হয় আগে কখনো কোনো ছেলে দেখেনি। যত সব লুচ্চি মেয়ে। এক অদ্ভুত কারণে এসব দেখে মন খারাপ হয়ে গেল। কোনো রকম হলুদ দিয়ে স্টেজ থেকে নেমে আসলাম। মীরা সেই কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, আমার মুড অফ কেন? এখন আমি কি করে তাকে বলি কেন মুড অফ? কারণটা আমি নিজেই জানি না। সবাই হলুদ দেওয়া শেষ হওয়ার পর ডান্স প্রোগ্রাম শুরু হলো। কয়েকটা পারফরমেন্স শেষ হওয়ার পর
হঠাৎ করে মীরা অ্যানাউন্স করলো আমি আর রুজেন ভাইয়া একসাথে ডান্স করব। অনেক না করেও কিছু হলো না, ডান্সের জন্য রাজি হতে হলো। স্টেজে গিয়ে আমি আর রুজেন ভাইয়া ডান্স শুরু করলাম। মেরে হাত মে তেরা হাত হো সারি জন্নতে मेरे साथ हो मेरे हाथ में तेरा हाथ हो सारी जन्नते मेरे साथ हो तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाओ फना। বাকি গান নিজ দায়িত্বে শুনে নেবেন। অনেক সুন্দর গান একটি। আমরা অনেকটা ক্লোজ হয়ে ডান্স করছিলাম। ডান্স করতে করতে নিহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার তাকানো দেখে একটু সরে আসলাম রুজেন ভাইয়ার থেকে, আবার ডান্সে মনোযোগ দিলাম। আচমকা নিহান এসে আমাকে রুজেন ভাইয়ার থেকে ছাড়িয়ে নিয়ে নিজে ডান্স করতে লাগলেন। সবাই তার এমন ব্যবহারে অবাক হয়ে তাকিয়ে আছে। নিহান আমাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুরে ঘুরে ডান্স করতে লাগলো। প্রথমে অবাক হলেও পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আমার লেহেঙ্গার উপরের পার্টের চেন অনেকটাই খুলে গেছে, আর নিহান তা ঠিক করার জন্যই এমনটা করলো। গান শেষ হওয়ার পর নিহান ছাদ থেকে নিচে ঘরে চলে গেল। সবাই তার এমন অদ্ভুত কাজের কারণ না জানলেও আমি ঠিকই জানি। আজ তার জন্য আমার মনে সম্মানের সৃষ্টি হলো। আমিও তার পিছু পিছু নিচে চলে আসলাম। নিচে এসে নিহানকে খুঁজতে খুঁজতে একটি রুমের কাছে এসে কিছু ভাঙচুরের শব্দ শুনে ভিতরে ঢুকে দেখলাম নিহান রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। কাজ লেগে তার ডান হাত কেটে আছে। ওইদিকে তার কোনো খবর নেই। দৌড়ে গিয়ে তাকে আটকাবার চেষ্টা করতে লাগলাম। নিহান, করছেনটা কি আপনি? এভাবে ভাঙচুর করছেন কেন? দেখেন আপনার হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল আছে আপনার? বলে রুমে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম। দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে তার পাশে বসে হাতটা আমার কোলের উপর রেখে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। তার দিকে তাকিয়ে দেখলাম সে এক নজরে পলক না ফেলে আমার দিকে তাকিয়ে আছে। আচমকা হাত ঝেড়ে ফেলে দিয়ে পুরো রুমে পায়চারি করতে লাগলেন। আচমকা আবার আমার কাছে এসে আমার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, এত ভাব কিসের তোমার? রুজনের সাথে এত লগে লগে ডান্স করার মানেটা কি? হ্যাঁ, আর এটা কি ড্রেস পরেছো তুমি, যার কিছুই ঠিক নেই? বলে রাগে ফুফাতে লাগলো। এই কোন নিহানকে দেখছি আমি? সাধারণত নিহান অনেক ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আজ এই সামান্য কারণে রেগে যাওয়ার কথা তো ধারণা। আমি কিছু বলতে যাব, তখনই নিহান আমাকে তার সাথে মিশিয়ে আমার চুলে হাত দিয়ে মাথা উঁচু করে আমার অধর যুগল তার আয়ত্তে নিয়ে গেল। আমার হাত পা একদম অসাড় হয়ে আসলো। এতটাই অবাক হলাম যে কি রিয়েক্ট করব বুঝতে পারলাম না। কতক্ষণ যে এভাবে ছিলাম জানি না। একদম রোবট হয়ে দাঁড়িয়ে রইলাম। নিহান সে রাগী কণ্ঠে বলতে লাগলো এই রুম থেকে এক্ষুনি চলে যেতে, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে রুম থেকে বের করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। সারা রাত ঘুমাতে পারিনি ওই ঘটনার পর। রাগ লজ্জা একদম ভর করে আছে। জীবনে প্রথম চুমু, তাও নিহানের সাথে। ঘুম একদম চোখ থেকে উড়ে গেছে। ভোর 5টার দিকে চোখ লেগে আসলো। সকালে নাস্তার টেবিলে নিহানের সাথে মুখোমুখি হলাম। অস্বস্তির কারণে তার দিকে তাকাতে পারলাম না, কিন্তু সে এমনভাবে নর্মাল হয়ে আমার সাথে কথা বলছে যে মনে হয় রাতে কিছু হয়নি আমাদের মধ্যে। আমি অবাক হয়ে কোনো রকম খেতে লাগলাম। সকালে নাস্তার পর নিহানের আর দেখা পেলাম না। যখন আমরা সবাই রেডি হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তখন নিহানকে দেখলাম পান সুপারি মিষ্টি এগুলো গাড়িতে রাখছে। তার দায়িত্ব পড়েছে বরযাত্রীর কতজন যাবে, তা কে কোন সিটে বসবে তা ঠিক করা। নিহান গুনে গুনে লোকজন গাড়িতে তুলছে। আজকেও তাকে অসম্ভব সুন্দর লাগছে। কমপ্লিট স্যুট পরেছে সে। ফারহান ভাইয়ার গাড়িটা সাদা গোলাপ ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। এই কাজটাও নাকি নিহান করেছে। এই ভাবওয়ালা ছেলের ট্যালেন্ট আছে বলতে হবে। ইতিমধ্যে ফারহান ভাইয়াও এসে পড়েছে, সাথে তার বন্ধুরা। ফারহান ভাইয়ার গাড়িতে তার সাথে বন্ধুরা আসবে। মীরাকে বসতে বলা হয়েছে,
কিন্তু সে আমাকে ছাড়া বসতে রাজি না, তাই ও আমার সাথেই বসবে। নিহান এর মধ্যে আমার সাথে আর কথা বলেনি। 1 ঘন্টা অতিক্রম করার পর কনের বাড়িতে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নামার পর হইচই শুরু হয়ে গেল, বর এসেছে বলে। আমরা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গেলাম। কনের ভাই এসে বরকে গাড়ি থেকে বের করে